শুভ সকাল। আজকে আমাদের অনুষ্ঠান ক্লাসে উপস্থিত সকল নবীন ও প্রবীণ ডাক্তার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের ক্লাসে সালফার সম্পর্কে যা আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা আসলে অনেক শিখতে পারছি, জানতে পারছি। তারপরেও সালফার সম্পর্কে আর বলার বিষয়টা অপেক্ষা রাখি। তো আমি দেখছি যে আমাদের এই বইটার মধ্যে হোমিওপ্যাথিক মেডিকেল জগৎ, এই বইয়ের মধ্যে ডাক্তার পরেশচন্দ্র সরকার তিনি উদ্ধৃতি দিয়েছেন যে এলেন্স তার এনসাইক্লোপিডিয়া বইতে সালফারের 10,040টা গুরুত্বপূর্ণ লক্ষণ উল্লেখ করেছে। এলেন যে এনসাইক্লোপিডিয়াতে সালফারের 10,040টা লক্ষণ বলেছে। তো একটা সালফার রোগীর 10,040টা লক্ষণ থাকলে আমরা কি এতগুলো লক্ষণ বের করা সম্ভব? তা আসলে তো কখনই সম্ভব না। এই জন্য ডাক্তার বজলু ভাই বলে গেছিলেন যে সালফারের মধ্যে দুইটা দিক দেখা যায়, দুই ধরনের দিক খেয়াল করা যায়। তো আমরা এই দুইটা দিক দিয়ে পুরো সালফারটাকে উদ্ঘাটন করে ফেলবো। এই দুইটা দিক সম্পর্কে ডাক্তার রজার মরিসন বলেছেন, দেখেন একটু পড়ি। It is almost impossible to make brief the essential points about sulfur. ডাক্তার রজার মরিসন বলছেন সালফার সম্পর্কে সহজে বলা খুব অসম্ভব হয়ে পড়বে। ইম্পসিবল টু মেক ব্রিফ, সংক্ষেপে একটা ব্যাখ্যা দেওয়া, বর্ণনা করা দ্য এসেন্সিয়াল পয়েন্ট, প্রয়োজনীয় কথাগুলো অ্যাবাউট সালফার, সালফার সম্পর্কে প্রয়োজনীয় কথাগুলো ব্যাখ্যা করার অল্পের মধ্যে এটা অসম্ভব হয়ে পড়বে। তাহলে কি ব্রিফ, সংক্ষেপে বলার মতো কোনো জায়গা নেই, কারণ 10,040টা লক্ষণ এই বইটার মধ্যে আমি আজকে দেখলাম। উনি এনসাইক্লোপিডিয়াতে উনি বলছেন 10,040টা লক্ষণের মধ্যে আছে। তাই তিনি বলছেন যে এত সংক্ষেপে এটা আলোচনা করা সম্ভব নয়। For the scope of the remedy is so vast that almost the characteristic which can be mentioned may seems to be contradicted by equally characteristic and opposite symptom. তার আলোচনা করতে গেলে তার মধ্যে দেখা যায় যে একটা বিশাল ব্যাখ্যা তার মধ্যে রয়েছে, মাঝে মাঝে তার মধ্যে একটা অপোজিট লক্ষণও আমরা অনেক সময় খুঁজে পাই, দুইটা দিক আমরা খুঁজে পাই। যেমন সালফার স্বার্থপর, আবার এই বইটার মধ্যে বলছে হি ক্যান বি ভেরি জেনারাস, সে খুব উদার হয়ে যেতে পারে। দেখছেন কারণটা? তাহলে দুইটা দিক তার মাঝে লেখছেন। রজার মরিসন বলছেন তিনি খুব এগোইস্টিক, সেলফিশ, তিনি খুব অহংকারী এবং সে স্বার্থবাদী। আবার তিনি বলেছেন যে হি ক্যান বি ভেরি জেনারাস, সে অনেক উদার হয়ে যেতে পারে। তাহলে সালফারের মধ্যে দুইটা দিক, এই যে বজলু বলছিল যে দুইটা মেরু, বজলু বলছে কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কান্ডা দিয়ে শুনছি কথা বলাতে। তাহলে দেখেন একদিক এবং এই যে তার উদারতা তার মাঝে থাকতে পারে, আবার তার মাঝে কিনতে পারে, তার মাঝে স্বার্থপরতা থাকতে পারে। যদি স্বার্থপরতা তার মাঝে নাই, যদি তার উদারতা পায়, তাহলে তার অন্য দিকগুলো আমরা ফাইন্ড আউট করতে হবে যে সে আর কোন দিকগুলো তার মাঝে আছে। কারণ শুধু স্বার্থপরতা দিয়ে, শুধু উদারতা দিয়ে সালফারকে ফাইন্ড আউট করা সম্ভব না। তিনি বলছেন কি দেয়ার আর টু মেইন টাইপস অফ দ্য পার্সোনালিটিস অফ দিস রেমেডি। বলছে সালফারের ওষুধের মধ্যে দুইটা প্রধান দিক আছে, দুইটা দিক আমাদেরকে যে কোনো ভাবে বের করতে হবে। এগুলো কিন্তু বজলু ভাই বলে গেছেন আগে কথাটা। তো এখানে বলছেন দা ফিলোসফিক্যাল টাইপ, তার মাঝে একটা চিন্তাশীল, একটা দার্শনিক মনোভাব আছে, আরেকটা আছে দি প্র্যাকটিক্যাল আইডিয়ালিস্ট, এবং সে একটা আদর্শবাদী মনোভাব তার মাঝে আছে। একটা হলো সে দার্শনিক মনোভাব, চিন্তা জগতের মনোভাব, আরেকটা হলো তার মাঝে একটা কি আদর্শবাদী মনোভাব। দেখেন এবার ফিলোসফিক্যাল টাইপ হু ইজ এ গ্রেট ইন্টেলেকচুয়াল ইন্টারেস্ট বাট পুয়ার কানেকশন উইথ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। বলছে তার মধ্যে একটা দার্শনিক মনোভাব থাকে, এই কারণে তার পরিবারের বউ বাচ্চা, ছেলে মেয়ে, ভাই বোন অথবা তার বন্ধুর সাথে তার একটা কানেকশন, তার একটা যোগাযোগ সে রাখতে পারে না। কেন? তার চিন্তা জগৎ নিয়ে কি বেশি মশগুল থাকে, তার লেখালেখি নিয়ে তার বেশি মশগুল থাকে, তার বন্ধু বান্ধব, দাওয়াত মাওয়াত, ভাই বোন, মা বাপ, এই পরিবার, বউ বাচ্চা, এই নিয়েও তার বেশি একটা খেয়াল ধরিবা তার থাকে না। তার কি বলছে যে হু হ্যাজ এ গ্রেট ইন্টেলেকচুয়াল ইন্টারেস্ট, তার একটা চিন্তা জগৎ, তার বুদ্ধিমত্তা নিয়ে তার খুব বেশি একটা নেশা থাকে, ইন্টারেস্ট সাথ থাকে, বাট পুয়ার কানেকশন, অল্পই তার যোগাযোগ থাকে উইথ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, তার পরিবার এবং তার বন্ধু বান্ধবের সাথে। দেখেন এই দুইটা দিক তাকে খেয়াল করে নিতে হবে। হি ইজ এ ট্রুলি ডিপ থিঙ্কার, যে খুব একটা সঠিক কঠিন একটা বিশালভাবে সে একটা চিন্তাশীল ব্যক্তি। হি ইজ এ ট্রুলি ডিপ থিঙ্কার,
looking long and forward cushions to decent manner. His intelligence tends to seem effort from others, and he becomes egoistical concerning his mind, and absolutely his greatest desire would be discover some true or knowledge which will make him famous. দেখেন সে বলছে his greatest desire, তার একটা বিশাল আকাঙ্ক্ষা থেকে would be to discover, কোনো কিছু আবিষ্কার করা, some true, সত্য কিছু আবিষ্কার করা, or knowledge, কোনো জ্ঞান গর্ভ জিনিস আলোচনা করা, which will make him famous, যা তাকে বিখ্যাত করবে। যেমন গিরিশচন্দ্র সেন, তিনি হিন্দু ছিলেন, তিনি কি অনুবাদ করার জন্য তার সমস্ত জ্ঞান গর্ভ ঢুকিয়ে দিলেন কোরআন শরীফ, তিনি যেমন বিখ্যাত হয়ে গেলেন, ফেমাস হয়ে গেলেন। তো এই কথা বলছেন his greatest desire would be to discover some truth or knowledge। গিরিশচন্দ্র সেন যে অনুবাদ করে গেছেন, তিনি কি কোরআনের মিথ্যা হয়ে গেছেন না সত্য বলে গেছেন? এটা দিয়ে তিনি কি হয়ে গেছেন? ফেমাস হয়ে গেছেন। এই যে তার চিন্তা চেতনা, তার বিখ্যাত হবার, একটা কিছু করার জ্ঞান গর্ব, সত্য কিছু, এই একটা তার থাকে। হি ইজ এম্বিশাস, ইন্টেলেকচুয়াল এন্ড ডিচার্জ। সে থাকে খুব উচ্চাকাঙ্ক্ষী মানুষ, এন্ড ইন্টেলেকচুয়াল, খুব বুদ্ধিমান ব্যক্তি, এন্ড ডিচার এন্ড ডিটেস্ট, সে বিচ্ছিন্ন থেকে, আলাদা থেকে। তো বিচ্ছিন্ন বা আলাদা না থাকলে তো সে এত কিছু করা সম্ভব তার হবে না। হবে কি? হবে না। দেখেন তার তিনটা জিনিস বলছেন। হি ইজ এম্বিশাস, সে খুব উচ্চাকাঙ্ক্ষী মানুষ, ইন্টেলেকচুয়াল, খুব বুদ্ধিমান মানুষ, এন্ড ডিটাস্ট, সে বিচ্ছিন্ন থাকে। তো অনেকে বলবো কি ওই তে স্বার্থপর, তে একগুঁয়ে, বলেন অনেকে। কিন্তু আসলে তার আরেকটা জগৎ তার আছে, তার ওই জগৎ নিয়ে সে ব্যস্ত থাকে। তার তিনটা জিনিস তার পাইলাম আমরা। কোনটা? একটা হলো এম্বিশাস, উচ্চাকাঙ্ক্ষী, উচ্চাভিলাষী, ইন্টেলেকচুয়াল, বুদ্ধিমান, ডিটাস্ট, এবং সে সবার থেকে আলাদা হয়ে থাকে, বিচ্ছিন্ন হয়ে থাকে। সমাজে এরকম অনেক জন থাকে, সে কারো ধার ধারে না, সে তার নিজের বিষয় নিয়ে সে সবসময় এগিয়ে যায়। দুই, তাহলে একটা না আছে, দেয়ার আর টু মেইন টাইপস অফ পার্সোনালিটিস ফর দিস লিমিটি। এটার জন্য দুইটা বৈশিষ্ট্য দিক আছে। এই দুইটা জন্য একটা হলো কি তার দার্শনিক মনোভাব, চিন্তা চেতনার দিক, আরেকটা হলো দ্য প্র্যাকটিক্যাল আইডিয়ালিস্ট, সে অত্যন্ত ব্যবহারিক ক্ষেত্রে আদর্শবাদী হতে চায়। আদর্শবাদী একটা মডেল হতে চায়, তাই না? তো কি বলছে ওদের? দ্য প্র্যাকটিক্যাল আইডিয়ালিস্ট whose main focus is to service and social interaction। দেখছেন তার একটা কাজ হলো মানুষকে সেবা করা, আবার সেগুলো সামাজিক কাজে যোগাযোগ রক্ষা করা। এতক্ষণ কি বললেন? সে তাকে ডিটেস্ট, বিচ্ছিন্ন থাকে সমাজ থেকে, তার চিন্তা জগতে সে মশগুল থাকে। আবার কি পেলেন এখন? পাইলেন কি? হি ইজ দ্য প্র্যাকটিক্যাল আইডিয়ালিস্ট হুজ মেইন ফোকাস, যার প্রধান কাজটা হলো ইজ অন সার্ভিস, মানুষকে সেবা করা, অন সার্ভিস, মানুষকে সেবা করা, এন্ড সোশ্যাল ইন্টারেকশন, এবং সামাজিক যোগাযোগ, সামাজিক বন্ধনটা তৈরি করে রাখে। এটা ম্যাক্সিমাম সালফাররা করে। একটা সিরা জামা কাপড় দিয়ে, সিরা একটা ইয়েলোই দৌড়িয়ে মানুষের ধারে ধারে ঘুরতে ঘুরতে সামাজিক বন্ধন, সামাজিক যোগাযোগটা সে রক্ষা করে। তাহলে আমরা দেখেন এখন দুইটা জিনিস পেয়ে গেলাম। আজকে আমার মনে হয় আমাদের ক্লাসের মধ্যে এই যে দুইটা দিক রোজার মনে যেমন বুঝবে জন বলছেন, আমি তো অনেক খেয়াল করছি যে দুইটা দিক বুঝবে। এই দুইটা দিক না জানলে আমরা এই 10,040টা লক্ষণ কি করে মানুষকে চিনবো? সম্ভব? জানা কি সম্ভব? কোনো দিক সম্ভব না। এবার দেখেন রোজার মধ্যে বলছেন হি ক্যান বি ভেরি জেনারাস, সে উদার হতে পারে। দিস পেশেন্ট ক্যান হ্যাভ এ লট অফ অ্যাংজাইটি অফেন অ্যাবাউট হিজ হেলথ এন্ড অ্যাবাউট হিজ ফ্যামিলি। সে তার শরীর নিয়ে অনেক চিন্তা করে এবং তার পরিবারকে নিয়ে সে চিন্তা করে। এবার রজার মরিসন আরেকটা বলছেন ওমেন নিয়ে, মহিলাকে নিয়ে। দ্য ফিমেল সালফার পেশেন্ট মে নট শো দ্য সেম পার্সোনালিটি অ্যাজ সিন ইন দ্য মেল। কি চমৎকার কথা বলছেন যে অনেক সালফারের মহিলা রোগীকে আপনি পুরুষ রোগীর মতো দেখবেন না। অনেক সালফার রোগীকে আপনি পুরুষ রোগীর মতো দেখবেন না। কি দেখবেন? ডমিনিয়রিং কোয়ালিটি টু দ্য টাইপিক্যাল সালফার অফ ওমেন। তার মধ্যে একটা শাসন, একটা কর্তৃত্ব করার, একটা অধিকার ছিনিয়ে নেওয়ার একটা মনোভাব তার মাঝে থেকে, ডমিনিয়রিং মাইন্ড থেকে এই মহিলাটার মধ্যে, সালফারের মহিলার মধ্যে। এরপর বলছে কি she enjoys positions of authority, control and responsibility। তিনি বলছেন সালফারের মহিলাটা সে এনজয় করতে চায়, উপভোগ করতে চায় তার কর্তৃত্বটা এবং তার বর্তমান অবস্থানটা। আমি এই ঘরের মা, তা আমার অনেক কিছু করতে হবে না। আমি এই ঘরের বোন, আমার অনেক কিছু কর্তৃত্ব আছে। আমি এই ঘরের বউ, আমার অনেক কর্তৃত্ব আছে। এরকম একটা কি বলতে পজিশন, কি হচ্ছে অথরিটি, ক্ষমতা, কর্তৃত্ব বলার একটা করতে চায়, কর্তৃত্ব করতে চায় সে। টু দ্য টাইপিক্যাল she enjoys positions of authority, control, নিয়ন্ত্রণ করতে চায়।
এন্ড রেসপন্সিবিলিটি, এবং দায়িত্ব দিতে চায়, দায়িত্ব পালন করতে চায়। তাকে দায়িত্ব দিতে চায় না শাশুড়ি শ্বশুর, কিন্তু সে দায়িত্ব নিতে চায়, সে কন্ট্রোল দিতে করতে চায় না, তার কন্ট্রোল সে করতে চায়। তাহলে তার মাঝে মহিলার মধ্যে ডমিনেটিং মাইন্ড আছে, অথরিটি, পজিশন অফ অথরিটি আছে, কন্ট্রোল নিয়ন্ত্রণ করার মনোভাবটা আছে, এন্ড রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেবার মনোভাবটা আছে। দি প্যাশন ইজ ওপেন শাউট বাট ভেরি সলিড ইন বেন। মহিলাটা অত্যন্ত মোটা সোটা হতে পারে, মেদ বডি সম্পন্ন হতে পারে, এবং তার বডিটা একবার স্ট্রং শীতের বা প্লাস্টিকের মতো হতে পারে। অনেক সময় আমরা এরকম বডি মোটা সোটা দেখে ক্যালকিউলেটর কার অথবা গ্রাফাইটিস আমরা ভেবে নিতে পারি, কিন্তু বলছেন এই বডিটা এরকম হতে পারে। আচ্ছা, এবার হযরত মুহাম্মদ আরো বলেছেন যে লেজিনেস ইজ ওয়ান অফ দ্য গ্রেট ক্যারেক্টারিস্টিক্স অফ সালফার। সালফারের একটা প্রধান বৈশিষ্ট্য হলো অলসতা। হি থিংস অফ মেনি প্রজেক্টস বাট রেয়ারলি আন্ডারটেকস দেম। সে অনেক কিছু করার তার পরিকল্পনা নেয়, কিন্তু একটা কাজও সে হাতে নিতে পারে না বা নেয় না। তার মানে সে ভাবে কিন্তু কাজে সে নামে না। তাহলে সে অনেক কাজ করার কথা ভাবে, কিন্তু কাজে নামার মতো সময় বা তার খুব অলসতা থাকে। আচ্ছা, এবারে দেখেন এই কথাটা আমার খুব ভালো লাগছিল। দি প্যাশন মে হ্যাভ এ গ্রেট লেজিনেস অ্যাভারশন টু দ্য বেথিং অর বেথিংস অনলি দ্য লিমিটেড ওয়ে। সে গোসল করতে চায় না, গোসলে অলসতা আছে, অথবা গোসলে তার বৃদ্ধি আছে, অথবা একটা সীমিতের মধ্যে সে গোসল করে, 2 দিন 3 দিন 1 দিন, একটা সীমা সংখ্যার মধ্যে সে গোসল করে। হিজ হাউস, হিজ অফিস মে লুক লাইক ডিজাস্টার জোন। একটা কি তার ঘরটা, তার চেম্বারটা, তার অফিসটা, দেখেন কি বল সালফারের কি কথা বলছেন যে হিজ হাউস, হিজ অফিস মে লুক লাইক ডিজাস্টার জোন উইথ পাইলস অফ বুকস এন্ড পেপারস এন্ড ডার্টি ডিশেস। যদি তার অফিসে যান, তার রুমে যান, তার ঘরে যান, বইয়ে খাতায় বাসনে কোষণে একটা স্তূপ হয়ে থাকবে। এই সালফারের রুমে যদি কোনোভাবে কোনো মহিলা যদি তার রুমে ঢুকে, কোনো পুরুষ যদি তার রুমে ঢুকে, অথবা কোনো শিশু যেখানে পড়াশোনায় এখানে ঢুকলে প্রথম আজ করা যায় এটা মনে হয় সালফার হবে, কারণ তার এই রুমটা স্তূপে ভরপুর থাকে। আচ্ছা, ক্রিটিসিজম ইজ অ্যানাদার সালফার ট্রেট। সমালোচনা করা, তার খুদ বের করা সালফারের একটা অন্যতম বৈশিষ্ট্য। এরপর বলেছে চিলড্রেন, শিশুদের ক্ষেত্রে বলা হয়েছে যে চিলড্রেন আর কিউরিয়াস, স্ট্রং উইলড এন্ড এক্সট্রোভার্টেড। সালফারের শিশুরা বহির্মুখী এবং তারা খুব আগ্রহী। দি বয়েজ আর অফেন লার্জ, হেভি এন্ড পাংজেনাস। ইফ দ্য টেম্পারমেন্ট ইজ গুড, এই সালফারের মন যদি ভালো হয় বাচ্চা, they will be popular at school. তারা স্কুলের টিচারের খুব প্রিয় হয়, জনপ্রিয় হয়। and becomes once leaders, এবং তারা একদিন নেতা হবে। দেখছেন না? যদি আবার দেন একটা কথা বলছে, বুঝলেন কথা আগে বলি। আরে বলছে if the temper is bad, যদি তার এই মন আবার খারাপ হয়ে যায়, will become rulers and behavior problem, তখন তার আচরণিক, তার সামাজিক সমস্যা সে ভুগবে। একদিকে সে নেতা হয়ে যেতে পারে, টিচারদের প্রিয় হয়ে যেতে পারে। আর যদি সে এই সালফারটা যদি খারাপ ব্যাড টেম্পারের হয়, হট মেজাজের হয়, ব্রু মেজাজের হয়, তাহলে সামাজিকভাবে আচরণগতভাবে তারে কি মানুষ পছন্দ করে না, সে আচরণের সমস্যায় সে পরে থেকে ভোগে, কেন তাকে ভালোবাসে না অনেক। আচ্ছা, এবার আমরা একটু কয়েকটা কথা বলে ফেলি। এটা হলো ইগোইস্টিক। সালফারের মানসিক মধ্যে তার থেকে অহংকার, লেজিনেস এবং ইন্টেলেকচুয়াল ফিলোসফিক্যাল anxiety about family or children, accident, সে তার শিশুরা অ্যাক্সিডেন্ট করা এই ভয়টা তার মধ্যে বেশি কাজ করে। কি বলছেন যে anxiety about the family or children's accident, শিশুরা বাইরে রয়ে গেছে, গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট, এইটা তার মনের মধ্যে ভয়টা বেশি কাজ করে। and she is very ambitious, এবং সে খুব উচ্চাকাঙ্ক্ষী, ক্রিটিক্যাল ও সমালোচনাত্মক হয়। হ্যাঁ, আর সব সময় বুড়ো হোক আর শিশু বাইটস নিয়ে নোকটা প্রায় কামড়ায়। নোক প্রায় বুড়ো হোক আর বয়স্ক হোক আর শিশু হোক, প্রায় সময় সে নোক কামড়ায়। আচ্ছা, একটা কথা আমরা এটা দেখলে বেশি বুঝবো, এটা আমার মতো আমার সে বলছেন কালেক্ট থিংস, যে কোনো জিনিসে প্রয়োজন নাই অপ্রয়োজনীয় কিছু নাই, এইটা তার কাছে গেলে ফেলবে। 40 বছর আগের জিনিসটা তার কাছে সময় পাওয়া যায়। আমি আসি যে আমাদের অনেকের কাছে যে কোনো জিনিস থেকে যায়, রাইখে দেয়, পুরন রাইখে দেয়, মানে এটা ভালো একটা আমার অবাক লাগে পরে আমি কত হাঁটছি, আমি বলা লাগে আমি সালফার।
মাঝে মাঝে মনে মনে ভাবি আর কি। তো আবার ভাবি ওই কোষ্ঠিকামূলক ব্যক্তিভিত্তিক এই যে সালফারকে কেন্দ্র করে ঘুরে শোনেন, আমাদের হোমিওপ্যাথি মেটেরিয়ালের মধ্যে সালফারটা হলো একটা কেন্দ্রবিন্দু, এইটাকে ঘিরে সমস্ত মেটেরিয়াল ঘুরতেছে। এটা হয়ে গেছে স্যার সূর্য, ঠিক আছে, সূর্য যেমন একটা নক্ষত্র, সালফার এরকম একটা, এটাকে কেন্দ্র করে সবগুলো ঘুরতেছে। মনে আবার সূর্যের কথা বলছে, সময় তো নাই। আমি আজকে সূরা কিয়ামত পড়ছিলাম, এর মধ্যে বলছে একদিন চন্দ্র এবং সূর্য একসাথে হয়ে যাবে, কোনো আলো পৃথিবীতে থাকবে না, আমাদের চোখগুলো দিয়ে কোনো অন্ধকার হয়ে যাবে, কোনো আলো দেখবে না। সময় তো না থাকলে আজকে এটা পড়ে সূরা কিয়ামত পড়ে আমি বললাম সুবহানাল্লাহ, আমরা কত জিনিস জানি না। এবং আল্লাহ বলেছেন তোমরা কি জানো তোমাকে যে আমি সৃষ্টি করছি একটা কি বিন্দু থেকে, শুক্র একটা বিন্দু থেকে তৈরি করেছি, তৈরি করে শেষ করে নাই, এখানে মাংসপিণ্ড তৈরি করে হাত পা চোখ নাক সব দিয়ে দিয়েছি, দিয়ে শেষ করে নাই, এখানে এই একটা বিন্দু থেকে আমি একটা নারী সৃষ্টি করেছি, একটা পুরুষ সৃষ্টি করেছি। তাহলে আমি কি পারবো না তোমাকে পরকালে হাড়গুলা যেগুলি কবরের সাথে মিশে গেছে এগুলো থেকে আবার তৈরি করে নতুন করে পুনর্জীবিত করতে? আমি বিশ্বাস করি না, আমার অবাক হয়ে গেছে এটা পড়ে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। তো বলছেন কি যে কারেক্ট থিংস রেক্স আর লাইক ইনিসেস, তার কাছে এই সাধারণ সিরাপরা কাগজপত্রগুলো না জানি কি ধ্বংসপত্রের মতো হয়। এই জন্য তার ডয়ারে, তার আলমারিতে বা তার ঘরে বা কোথাও তার ফাইলে দেখবেন যে কত আগের সিরাবিরাগুলো তার মাঝে রয়ে গেছে। এটা পড়ে আমি কত আসতে মনে করি। রিপিটস দ্য কোশ্চেনস বিফোর অ্যানসারিং, এটা আমরা মনে রাখবো। সময় সালফারের রোগীরা প্রায় সময় প্রশ্ন তাকে করছেন, সে আরেকবার আপনাকে প্রশ্নটা জিজ্ঞেস করে রিপিট করে এরপর সে উত্তরটা দিয়েছে। তাহলে কি বলছে? রিপিটস কোশ্চেনস বিফোর অ্যানসারিং। তার প্রশ্নের উত্তর দেওয়ার আগে সে প্রশ্নটাকে উত্তর দেওয়ার আগে সে প্রশ্নটা আরেকবার করে, পুনরাবৃত্তি করে সালফারের রোগীরা। আচ্ছা, আমাদের সময় কিরকম আছে? না, তাহলে আজকে আমরা আরো ক্লাস আছে না? স্যার আরেকটু পড়ান না। আচ্ছা, তাহলে আর স্যার আপনি এখানে ওই যে বৃদ্ধির কারণে পড়েন। হ্যাঁ, এই যে একটু পড়াই না। কোনটা না? এখানে যে বৃদ্ধির সময়টা দেখেন। আচ্ছা, বৃদ্ধিটা আচ্ছা বললাম। তাহলে এখানে বলছে যে জেনারেল অ্যাগ্রেভেশন এট 11 AM হুইচ হাঙ্গার হেডেকস ইটসি, তার বৃদ্ধিটা সাধারণত দিনের 11টার সময় ঘটে, ক্ষুধাও 11টার সময়, মাথা ব্যথাও বেশিরভাগ 11টার সময় ঘটে। জেনারেল অ্যাগ্রেভেশন ফ্রম স্ট্যান্ডিং, যতক্ষণ দাঁড়িয়ে থাকে তার রোগ বেড়ে যায়, বিশেষ করে কি বেড়ে যায়? লো ব্যাক পেন এন্ড ডায়রিয়া তার বেড়ে যায়। বিশেষ করে দাঁড়িয়ে থাকলে তারপরে ডায়রিয়া এবং তার লো ব্যাক, ওই যে তার পেছনের যে এই যে ব্যাক পেনটা এটা তার বেড়ে যায়। তারপরে জেনারেল অ্যাভারশন টু ফ্রম বেথিং, গোসলে তার সুইটস এক্সেসিভলি, তার অধিক মাত্রায় ঘামে, সালফারের অধিক মাত্রায় ঘামে, বার্নিং সেন্সেশন, তার মধ্যে একটা জ্বালা ভাব তার মাঝে থাকে। এবং একটা কথা বলা হয়েছে এখানে ক্যালকুলেটর, ওয়ার্ম এন্ড অ্যাগ্রিভেটেড ফ্রম হিট, ওয়ার্ম এন্ড অ্যাগ্রিভেটেড ফ্রম হিট, তার তাপ এবং তাপ থেকে, গরম থেকে তার অনেক সময় অনেক কিছু বৃদ্ধি করে। দো সাম পেশেন্টস আর চিলি, যদিও মাঝে মাঝে আমরা কিন্তু সালফার রোগীকে আমরা অনেক সময় শীতার্ত দেখি, অনেক সালফার রোগী গরম কাতর, আবার কোনো কোনো রোগী শীত কাতর। তার মানে আমরা সালফারটা বেশিরভাগই দেখি যে উভয় কাতর পেশেন্ট। জেনারেল এন্ড লোকাল অ্যাগ্রিভেশন ফ্রম হিট অফ দ্য বেড, তার সবচেয়ে বেশি তার বৃদ্ধি করবে তার বিছানার তাপে, যেটা আমরা মাস্কের মধ্যে দেখি। তাহলে এই কথা মনে রাখবো, জেনারেল অ্যাগ্রিভেশন ফ্রম দ্য হিট অফ দ্য বেড, জেনারেল অ্যাগ্রিভেশন ইন দ্য উইন্টার, তার অ্যাগ্রিভেশনটা শীতকালেও ঘটে। সালফারের সাধারণত তার বৃদ্ধিটা ইন উইন্টার, শীতকালেও ঘটে। আচ্ছা, অনেক রয়ে গেছে, কত বলবো। জাম্পস আপ ফ্রম স্লিপ উইথ দ্য সাপোজিং সেন্সেশন, সে ঘুম থেকে লাফিয়ে ওঠে, চমকে ওঠে, আতঙ্কে ওঠে। আচ্ছা, এরপরে আর দুই কথা বলি, ক্রেজটা বলি, তার যে বিশেষ লোভটা, ক্রেজ সুইটস, মিষ্টির প্রতি তার লোভাতুর মন, চকলেট, আইসক্রিম, ফ্যাট, স্পাইসি ফুড, এই মশলা জাতীয় খাবার, এটার প্রতি তার, এই জন্য সালফারকে ঘিরে সবগুলো মেডিসিনকে আবর্তন করে দেয়। দেখেন, সুইটস, চকলেট, আইসক্রিম, ফ্যাট, স্পাইসি ফুড, অ্যালকোহল, স্পেশাল বিয়ার ও হুইস্কি, মিট, ফাংজেড থিংস, অ্যাপেলস। সালফার রোগীরা আপেল বেশি পছন্দ করে, মেডোর রোগীরা কমলা বেশি পছন্দ করে। দেখছেন কেন? অ্যান্টিবডি রোগী টক পছন্দ করে,
তো দেখেন এই পছন্দ দিয়েও কিন্তু আমরা একটা দিয়ে ঢুকতে পারি। সালমান রুমিরা আপনারা বেশি পছন্দ করে। আচ্ছা আজকে আর তাহলে আজান নয়, দিস মাস টুডে।